নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে কিন্তু খুব একটা ট্রান্সফার রিলেটেড নিউজ নেই। ভিডিওর শুরুতেই আমাদের জাতীয় দল নিয়ে আলোচনা রয়েছে এবং শেষের দিকে ট্রান্সফার রিলেটেড কিছু নিউজ রয়েছে। সেহেতু যারা শুধুমাত্র ট্রান্সফার নিউজ দেখতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওর শুরুর দিকটা স্কিপ করে ট্রান্সফার নিউজগুলো দেখে নিও। তো যাই হোক, তোমরা জানো গত পরশুদিন থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে আমাদের জাতীয় দল 0-2 গোলে পরাজিত হয়েছে। আর এই ম্যাচটা আগামী 10 তারিখের হংকং ম্যাচের আগে বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল আমাদের জাতীয় দলের জন্য। কিন্তু এই প্রস্তুতি ম্যাচেই কার্যত মুখ থুবড়ে পড়তে হলো ব্লু টাইগার্সদের। লাগাতার প্রতিটা ম্যাচে জঘন্য পারফরমেন্সের ফলে সত্যিই কি আমাদের জাতীয় দলের প্লেয়ারদের টাইগার্স বলা চলে? আমার তো মনে হয় যে আমাদের জাতীয় দলের প্লেয়ারদেরকে ব্লু টাইগার্স বলাটা ঠিক হবে না। এইরকমই জঘন্য পারফরমেন্সের পরেও যদি এদেরকে টাইগার্স বলা হয় তাহলে হয়তো বাঘই লজ্জা পেয়ে যাবে। বাঘ বলবে আমার মান সম্মানটা দিনকে দিন কোথায় গিয়ে ঠেকলো। ওদিনের ম্যাচে বল পজিশন, শটস, পাস সব কিছুই কিন্তু ভারতের বেশি ছিল থাইল্যান্ডের তুলনায়। ইভেন দুটি দলই কিন্তু তিনটে করে শট অন টার্গেট রাখে, আর ওই 3টে শট অন টার্গেটের মধ্যে থেকে থাইল্যান্ড তারা কিন্তু 2টো গোল তুলে নেয়। অপর দিক দিয়ে ভারতের শটগুলো বার পোস্টের বাইরে দিয়েই চলে যায়। ভারতের তরফ থেকে যে 3টে শট অন টার্গেট রাখা হয়েছিল ওই 3টে শটই কিন্তু বেশ দারুণ ছিল। তবে ভাগ্য সাথ না দেওয়ায় গোল আসেনি নাকি আমাদের কপালটাই খারাপ সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের জাতীয় দলের একটা কিন্তু প্রপার প্ল্যানিংয়ের অভাব রয়েছে। প্লেয়াররা ক্লাবের জার্সিতে যেমন পারফরমেন্স করে দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে জাতীয় দলের জার্সিতে কিন্তু সেই সমস্ত প্লেয়ারদেরই লো পারফরমেন্স হয়ে যাচ্ছে। আর এমনটা হওয়ার এক্স্যাক্ট রিজনটা কি সেটাই কিন্তু ক্লিয়ার নয়। আদতেও আমরা কোনোদিনও আমাদের জাতীয় দলকে নিয়ে বেশি দূর স্বপ্ন দেখতে পাবো নাকি সেটাই কিন্তু বোঝা মুশকিল। কারণ ভারতীয় ফুটবলের টপ ক্লাস প্লেয়ারদের নিয়ে প্লেইং 11 গঠন করলেও সেই সমস্ত প্লেয়াররা যেন জাতীয় দলের জার্সিতে নিজেদের সেরা পারফরমেন্সটা করাই ভুলে যাচ্ছে। আমাদের জাতীয় দলের পারফরমেন্স যদি সত্যিই উন্নত করার প্রয়োজন মনে হয় তাহলে অতি অবশ্যই যত শীঘ্রই সম্ভব ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের জাতীয় দলের জার্সিতে। নাহলে কিন্তু এইরকমভাবে কোনোদিনই জাতীয় দলের সাফল্য পাওয়া যাবে না। ভালো কোয়ালিটির 3 থেকে 4টে প্লেয়ার এই দলে অ্যাড করে দিলে আশা করা যায় দলের পারফরমেন্স কিন্তু অনেকটাই উন্নতি হবে, যেমনটা আইএসএলে হয়। জাতীয় দলের গোল স্কোরিংয়ের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা দূর করতে পারলেই আমাদের জাতীয় দলের উন্নতিটা কিন্তু সম্ভব। আর তার জন্য প্রয়োজন ওসিআই প্লেয়ারদের, কারণ সুনীল ছেত্রী সে কিন্তু আর সেই লেভেলে নেই যে একাদমে ম্যাচটাকে বার করে নিয়ে আসবে। অপর দিক দিয়ে সুয়েল আহমেদ ভাট, এডমুন্ড এদেরকেও কিন্তু এখনও অনেকটাই সময় দিতে হবে জাতীয় দলের প্রপার নাম্বার 9-এর জায়গাটা পাকাপোক্ত করার জন্য। সেহেতু যদি শর্ট টাইমের মধ্যে আমাদের জাতীয় দলের পারফরমেন্সের গ্রাফটা হাই করতে হয় তাহলে কিন্তু যত শীঘ্রই সম্ভব গভর্নমেন্টের প্রয়োজন ওসিআই রুলসটা চালু করার। আর এই রুলসটা দ্রুত চালু করার জন্য এআইএফএফকেই কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হবে গভর্নমেন্টের ওপর। যত দ্রুত প্রেশার ক্রিয়েট হবে তত দ্রুতই কিন্তু এই রুলসটা চালু করে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব। আর যদি এআইএফএফের তরফ থেকে ধীরে চলো নীতি নিয়ে পুরো বিষয়টাই গভর্নমেন্টের ওপর ছেড়ে দেয় তাহলে হয়তো আগামী 10 বছরেও এই ওসিআই রুলসটা চালু হবে বলে মনে হয় না। আর আমাদের জাতীয় দলের উন্নতির বিষয়ে এআইএফএফেরই বা কতটা ভূমিকা রয়েছে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় থেকেই যাচ্ছে। কারণ গত কয়েকদিন আগে যেমনটা জানা গেছে জাতীয় দলের প্লেয়ারদের স্যালারি ডিউ রেখেছে এআইএফএফ। প্লেয়ারদের স্যালারিটাকে ডিউ রেখে লাখ লাখ টাকা খরচ করে এআইএফএফের অফিস রুম উন্নতি করা হয়েছে। এর পাশাপাশি আবার এআইএফএফের এক কর্মকর্তার জন্য লক্ষ টাকা খরচ করে 4 চাকা গাড়ি কেনা হয়েছে মাত্র কয়েক কিলোমিটার আসার জন্য, এবং ওই গাড়ি চালানোর জন্য আবার দুটো ড্রাইভারও কিন্তু রাখা হয়েছে। তো এই এআইএফএফের কমিটি মেম্বারদের বিরুদ্ধে এমনই কিন্তু কার্যকলাপ প্রকাশ্যে এসেছে। অ্যাকচুয়ালি লঙ্কায় যে যায় সেই কিন্তু রাবণে পরিণত হয়। কোনো কর্মকর্তারই আমাদের জাতীয় দলের পারফরমেন্স কী করে উন্নতি করানো যায় সেই বিষয়ে কিন্তু কোনো রকম মাথা ব্যথা নেই, বরং তারা কী করে ক্ষমতার অপব্যবহার করে লাক্সারি লাইফ কাটাবে সেই ধান্দাতেই কিন্তু তারা রয়েছে। যেখানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তারা কিভাবে তাদের দেশের ফুটবলকে উন্নতি করানো যায় সেই নিয়ে কাজ করতে ব্যস্ত, সেখানে দাঁড়িয়ে আমাদের কর্মকর্তারা ফুটবলের উন্নতির টাকায় কী করে নিজেরা লাক্সারি জীবন কাটাবে এবং নিজেদের কী করে পকেট ভরবে সেই নিয়েই কিন্তু উন্নতি করছে। আর এইভাবে চলতে থাকলে সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই যেখানে আর ভারতীয় ফুটবল সমর্থকদের খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়ে দেখলেও। এর পাশাপাশি আবার আমাদের জাতীয় দলের জন্য এক অদ্ভুত কোচকে সিলেক্ট করা হয়েছে।
মানালো মার্কোয়েজ রোকাকে যখন নিযুক্ত করা হয় তখন কিন্তু তিনি জানিয়েছিলেন গত মরশুম শেষ হলেই তিনি এফসি গোয়ার নেতৃত্ব ছেড়ে দিয়ে শুধুমাত্র আমাদের জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। কিন্তু যেই এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং কোচ মানালো মার্কোয়েজ রোকাকে একটা স্যালারি বাড়ানোর অফার দেওয়া হয়েছে এবং কোচ মানালো মার্কোয়েজ রোকা যখন দেখছেন তার দ্বারা আমাদের জাতীয় দলের দায়িত্ব সামলানোটা সম্ভব নয়, তখন কিন্তু তিনি বলছেন তিনি আর আমাদের জাতীয় দলের দায়িত্বটা সামলাতে পারবেন না। আরে ভাই, যখন দায়িত্বটাই সামলাতে পারবে না তখন কেনই বা দায়িত্বটা নিয়েছিলে? তো যেমনটা জানা গেছে আগামী 10 তারিখের ম্যাচের পরেই কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি নিজেই পদত্যাগ করতে পারেন জাতীয় দল থেকে। সেক্ষেত্রে এখন কিন্তু আবারও নতুন কোচের খোঁজ চালাতে হবে এআইএফএফকে, যার জন্য আরও অন্তত 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। তবে আমার পার্সোনাল মতামত হিসাবে এতটা সময় নষ্ট না করে সরাসরি কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে প্রস্তাব দেওয়া হোক, কারণ এর আগে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি কিন্তু আগ্রহী ছিলেন আমাদের জাতীয় দলের দায়িত্ব সামলানোর জন্য। সেক্ষেত্রে যদি নতুন বিদেশি কোচ নিয়ে আসা হয় তাহলে কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি বেস্ট অপশান হবেন আমাদের জাতীয় দলের জন্য, কারণ কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের মধ্যে কিন্তু সেই অভিজ্ঞতাটা আছে প্লেয়ারদের মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স বার করে নিয়ে আসার। আর যদি বিদেশি কোচ না আনা হয় তাহলে ভারতীয়দের মধ্যে খালিদ জামিল বা সঞ্জয় সেনদের মতন কোচেদের দায়িত্ব দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের মতে আমাদের জাতীয় দলের জন্য বিদেশি কোচ হিসাবে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এবং ভারতীয় কোচেদের মধ্যে খালিদ জামিল বা সঞ্জয় সেন এদের মধ্যে কে বেটার অপশান হবে বলে তোমার মনে হয়? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার আইএসএলের ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে আলোচনা করলে এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে 26 বছর বয়সী মন্টেনিগ্রোর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মিলোস ড্রিনিচকে নিয়ে, যে 2023 মৌসুম থেকে যুক্ত রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দলের সাথে এবং কেরালা ব্লাস্টার এফসির দলের ডিফেন্স লাইনে বেশ দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু করে দেখিয়েছেন এই মিলোস ড্রিনিচ। তো এই মিলোসের সাথে কেরালা ব্লাস্টার এফসির এখনও 1 মরশুমের চুক্তি বাকি থাকলেও যেমনটা জানা গেছে এই মিলোস সে কিন্তু এই মরশুমে কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে যোগ দিতে চলেছে থাই লিগে। সেক্ষেত্রে এই মিলোসের রিপ্লেসমেন্ট হিসাবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট কোন বিদেশি ডিফেন্ডারকে নিজেদের দলে চূড়ান্ত করে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএলের অন্যতম অভিজ্ঞ এবং সফল স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে। তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো রয় কৃষ্ণাকে গত 2 দিন আগে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে রয় কৃষ্ণা সে এই মরশুমেও আইএসএলের অন্য কোনো জার্সিতে কন্টিনিউ করে নাকি সেটাই এখন দেখার বিষয় হবে, নাকি রয় কৃষ্ণা সে তার ফুটবল জীবন থেকে অবসর নিয়ে সে তার কোচিং কেরিয়ারের দিকে ফোকাস করে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী মরক্কান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ এল মোরাবিটকে নিয়ে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মোরাবিট সে বর্তমানে খেলছে মরক্কান ফার্স্ট টায়ার লিগে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং সেন্ট্রাল মিডফিল্ড উভয় পজিশনেই খেলতে অভ্যস্ত এই মোরাবিট। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট 230টা ম্যাচ খেলেছেন, যেখানে 13টা গোল এবং 30টা অ্যাসিস্ট রয়েছে এই মোরাবিটের খাতায়। তো এই মরক্কান মিডফিল্ডারকেই এই মৌসুমে চূড়ান্ত করার পথে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যেমনটা খবর, এই মোরাবিটের সাথে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে গেছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে মোহাম্মদ আলী বেমামার, আলাদিন আজারের পাশাপাশি আরও এক মরক্কান প্লেয়ারদেরকে আমরা কিন্তু হাইল্যান্ডার্সদের হয়ে খেলতে দেখতে চলেছি। আর ভারতীয় মাটিতে মরক্কান প্লেয়াররা যে কতটা সফল সেটা কিন্তু তোমরা সকলেই জানো। সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা যে তাদের বিদেশি বিভাগকে দুর্দান্ত করতে চলেছে এই মরশুমে সেটা বলাই যায়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে গত মরশুমে মোহনবাগান জার্সিতে খেলা ভারতীয় গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে। তো এই ধীরাজ সিংয়ের কাছে আইএসএল, আই লিগ এবং বিদেশি ক্লাবের তরফ থেকেও অফার এসেছিল, সেটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তবে ধীরাজ সিং সে চাইছিল এমন কোনো ক্লাবে যোগ দিতে যেখানে গেলে সে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম পাবে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে পাঞ্জাব এফসি তারা কিন্তু এই ধীরাজ সিংকে দলে নেওয়ার বিষয়ে বেশ ইন্টারেস্টেড। আর পাঞ্জাব এফসিতে ধীরাজ সিং সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গেম টাইমও পাবে। সেহেতু ধীরাজ সিং সে যদি এই মৌসুমে পাঞ্জাব এফসি দলে মুভ করে তাহলে এটা কিন্তু তার কেরিয়ারের জন্য বেস্ট ডিসিশন হতে চলেছে, সেটা বলাই যায়। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মেহতাব সিংকে নিয়ে, যে মেহতাব সিংকে নিয়ে বর্তমানে ভারতীয় ফুটবলে মেসি বা রোনাল্ডোর মতন হাইপ ক্রিয়েট হয়েছে ট্রান্সফার মার্কেটে। মেহতাব সিং সে এই মৌসুমে মোহনবাগান দলে মুভ করবে নাকি সে মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করবে, এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। তবে এই সংশয়ের মধ্যেই গতকাল মেহতাব সিং সে হয়তো একটু হলেও ইঙ্গিত দিয়ে দিলেন তার পরবর্তী ডেস্টিনেশনটা কী হতে চলেছে। তো গতকাল মেহতাব সিংয়ের জন্মদিন ছিল, আর মেহতাব সিংকে তার জন্মদিনের শুভেচ্ছা পাঠায় এক মোহনবাগান সমর্থক। তো সেই মোহনবাগান সমর্থক মেহতাব সিংয়ের জন্মদিন উপলক্ষে মেহতাব সিংয়ের একটা ফটো পোস্ট করে সেখানে মেহতাব সিংকে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি তিনি লেখেন নতুন মোহনবাগানের সদস্য মেহতাব সিং, এবং এর পাশাপাশি সবুজ ও মেরুন রঙের দুটো লাভ সিম্বলও কিন্তু তিনি দেন।
আর ওই ফটোটাই মেহতাব সিং সে কিন্তু নিজের স্টোরিতেও পোস্ট করেন। আর এই পোস্টটা দেখেই ইতিমধ্যেই কিন্তু সবুজ মেরুন জনতার মনে অনেকটাই আনন্দের সৃষ্টি হয়েছে মেহতাব সিংকে নিয়ে। তো তোমরা অনেকেই বলতে পারো মেহতাব সিং সে বাংলা বোঝে না, তাই হয়তো সে ওই পোস্টটা করে ফেলেছে। তো সত্যি মেহতাব সিং সে হয়তো বাংলা বোঝে না, কিন্তু মেহতাব সিং সে তো রং বোঝে। আর ওখানে কিন্তু স্পষ্টভাবে সবুজ ও মেরুন রং কিন্তু বোঝা যাচ্ছে। ইভেন যে মোহনবাগান সমর্থক মেহতাব সিংকে উইশ করেছে তার প্রোফাইলেও কিন্তু মোহনবাগানের রংটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে মেহতাব সিং সে যে এই মৌসুমে সবুজ মেরুন দলেই পা দিতে চলেছে এটা কিন্তু একটু হলেও নিজেই ইঙ্গিত দিয়ে দিলেন মেহতাব সিং নিজেই। নাহলে তাকে নিয়ে চলা ট্রান্সফার মার্কেটে এতটা চর্চার মধ্যে তিনি হয়তো কখনই এইরকম বিতর্কিত পোস্ট করতেন না। তো যাই হোক, আগামী কয়েকদিনের মধ্যে মেহতাব সিংয়ের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে চলেছে। আর মেহতাব সিং সে যেহেতু জাতীয় শিবির থেকে ফিরে এসেছে, সেহেতু এই মেহতাব সিংয়ের বিষয়টা কিন্তু দ্রুত মিটে যেতে চলেছে, সেটা আশা করাই যায়। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এটাই দেখার বিষয় হবে মেহতাব সিংয়ের নতুন গন্তব্যস্থল সবুজ মেরুন দলই হয় নাকি। তো বন্ধুরা, তোমাদের মতে মেহতাব সিংকে কি সত্যিই মোহনবাগান দলের প্রয়োজন রয়েছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।